আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছেন সুমন আসিফ এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় একদিনে রেকর্ড ১১,৫২৫ নতুন রোগী, আরও ১৬৩ মৃত্যু, শনাক্তের হার ৩১.৪৬%। করোনার টিকা পেতে রাশিয়ার সঙ্গে চুক্তি, এ মাসেই আসতে পারে স্পুতনিক ভির প্রথম চালান, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের ষষ্ঠ দিনে অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়ায় গ্রেপ্তার ৪৬৭ জন, ১,০৮৭ গাড়িকে ২৫ লাখ টাকার জরিমানা। ঘর নির্মাণ প্রকল্পে ২২ জেলার ৩৬ উপজেলায় অনিয়মের অভিযোগ, প্রশাসনের ৫ কর্মকর্তাকে ওএসডি করেছে সরকার। ঢাকার হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, ৬ দিনে আক্রান্ত ১৪৪ জন, পরিস্থিতির অবনতির সংখ্যা, ১৪ দিনের অভিযান শুরু। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। প্রায় প্রতিদিনই দেশে করোনায় মৃত্যু এবং শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। এবার একদিনে শনাক্ত হলো এ যাবৎকালের সর্বোচ্চ ১১,৫২৫ জন রোগী, আর মারা গেছেন ১৬৩ জন। গেল এক সপ্তাহে মৃত্যু হয়েছে ১,০০৪ জনের। মৃত্যু এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চলমান কঠোর লকডাউন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সোমবারই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল করোনায় একদিনে ৯,৯৬৪ জনের সংক্রমণের তথ্য। তার পরদিনই সেই রেকর্ড ভেঙে ১১,০০০-এর বেশি করোনা শনাক্তের তথ্য দিল অধিদপ্তর। একদিনে মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে খুলনা বিভাগের ৪৬, ঢাকা বিভাগের ৪৫, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ২৪ জন করে। টানা ১০ দিনই মৃত্যুর সংখ্যা শতাধিক। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৫,৩৯২ জনে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এ পরিস্থিতিতে প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মানা ছাড়া উপায় দেখছেন না তারা। প্রতিটি হাসপাতাল যেখানে করোনা চিকিৎসা হয় সেখানে কিন্তু এখন উপচে পড়া ভিড়, কেবিন বা বেড নাই, ইভেন অনেক জায়গায় আইসিইউ পর্যন্ত নাই। এই অবস্থায় আমাদের এখন যে জিনিসটি করতে হবে সেটা হলো স্বাস্থ্যবিধি মানার কোনো অল্টারনেটিভ তো নাই, অর্থাৎ মাস্ক না পরে কেউ যেন বাইরে না যায়। এই লকডাউনটাকে সাকসেসফুল করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ৬০৫টি ল্যাবে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬,৬৩১ জনের। পরীক্ষা বিবেচনায় করোনা রোগী শনাক্তের হার ৩১.৪৬। আগের দিন এই হার ছিল ২৯.৩%। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ৯,৬৬,৪০৬ জন। এদিকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,৪৩৩ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ ৮,৪৪,৫১৫ জন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়া থেকে করোনার টিকা কেনা সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আশা করছেন এ মাসে স্পুতনিক ভি এর প্রথম চালান দেশে আসতে পারে। এদিকে ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানিয়েছেন, বাংলাদেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য এদেশের অংশীদারদের সঙ্গে কাজ করছে চীনা প্রতিষ্ঠানগুলো। হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। সেখানে তিনি আরও জানান, উন্নয়নশীল অনেক দেশের সঙ্গে যৌথভাবে গবেষণার পাশাপাশি টিকা উৎপাদন করছে চীন। একই সঙ্গে চীন অনেক দেশে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে সহায়তা করেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আরও জানিয়েছেন, রাশিয়ার স্পুতনিক ভি ছাড়াও কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ ১০ লাখ অক্সফোর্ডের টিকা পাবে এবং তা আগামী মাসের মধ্যেই দেশে আসবে। চুক্তি সম্পন্ন হওয়ার পরে আমাদের যে যত রকমের পেপার ওয়ার্ক ছিল ওগুলো মোটামুটি সমাধান হয়েছে, এখন আনার পর্যায়ে আছে। তারা আমাদেরকে ডেলিভারি ডেট দিতে পারে, তাহলে আমরা এই মাসে নিয়ে আসতে পারবো। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ১০ লক্ষ তারা দিবেন। এই মাসের শেষের দিকে আসতে পারে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহে। প্রবাসীদের টিকা কার্যক্রমের তালিকাভুক্তি সহজ করতে সারা দেশে ৫৩টি আঞ্চলিক কেন্দ্রের পাশাপাশি সাভার, গাজীপুর আর কেরানীগঞ্জে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া আমি প্রবাসী অ্যাপে ঘরে বসেই নিবন্ধন করতে পারছেন প্রবাসীরা। ঢাকায় বৃহস্পতিবারের মধ্যে 7টি হাসপাতালে সৌদি ও কুয়েত প্রবাসীদের ফাইজারের টিকা দেয়া শুরু হবে। মূলত দুটি কারণে প্রবাসীদের টিকা কার্যক্রম নিয়ে জটিলতা দেখা দিয়েছে। প্রথমত, প্রবাসীদের যারা ছুটিতে দেশে এসে করোনা পরিস্থিতির জন্য কর্মস্থলে ফিরতে পারছিলেন না, তাদের টিকা দেওয়ার অগ্রাধিকার দিচ্ছেন সরকার। কিন্তু কারা অগ্রাধিকার পাবেন, কোন কোন দেশে আগে যেতে পারবেন, কোন দেশে কোন কোম্পানির টিকা দেয়া যাবে, কত সংখ্যক টিকা দেশে মজুদ আছে, এসব নিয়ে জটিলতা শুরু হয়। অন্যদিকে প্রবাসীদের অর্ধেকের বেশির জাতীয় পরিচয়পত্র নেই। সে কারণে প্রবাসীদের করোনা টিকার অ্যাপস সুরক্ষাতে তালিকাভুক্ত করা যায়নি। এসব সমস্যার সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রবাসীদের তালিকা করে সুরক্ষা অ্যাপসে ডাটা পাঠানো হবে। এই কারণে বিএমইটিতে আলাদা রেজিস্ট্রেশন করা হচ্ছে। এখন সৌদি ও কুয়েতের শ্রমবাজার খোলা থাকায় সেখানকার প্রবাসীরা অগ্রাধিকার পাচ্ছেন। অলরেডি এই 7,500 উপরে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলছে আমাদের জানা মতে, এবং এই আমার মনে হয় এই বেলায় 12টা বাচ্চা এখন মধ্যে প্রায় 10,000 হয়ে গেছে। তাহলে এই লোকগুলি যাওয়ার পর আরো তথ্য এখান থেকে যাবে, এরপর আপনাদেরকে যাবে। যাদের ভিসা মানে মেয়াদ আছে, সময় আছে, বাড়াবেন, কিন্তু সময় হাতে নেই। আপনি যদি মনে করেন যে না শুধু 1 মাস আছে বা 1 মাস বাড়ালে আমার হবে না, আপনি তাহলে মার্জিনাল হয়ে যাবে। আপনি পারলে 1.5 মাস বাড়ান, একবার 20 দিন বাড়ান, কারণ আপনার কিন্তু ওই ফার্স্ট ডোজের পরে 28 দিন পরে হচ্ছে আপনারা দেওয়া হবে। গত 2 দিনে 15,000 প্রবাসী টিকার জন্য সুরক্ষা অ্যাপসে আবেদন করেছেন। প্রতিদিন ঢাকার 7টি হাসপাতালে 200 করে 1400 মানুষ টিকা দিতে পারবেন। আর বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য সারা দেশে 53টির পর ঢাকার পাশে নতুন 3টি অফিস খোলা হয়েছে। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানেও রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, বিশেষত সাভার এবং ধামরাইবাসীদের জন্য। পাশাপাশি কেরানীগঞ্জ টিটিসিতেও আমাদের কার্যক্রম শুরু হয়েছে। বিএমইটির ডেটাবেজে যারা নাম নিবন্ধন করবে তাদের একটি তালিকা আমরা আইসিটিতে পাঠিয়ে দেব এবং তাদেরকে হোয়াইট লিস্টেড করে প্রবাসী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। এই সপ্তাহে সৌদি ও কুয়েতের প্রবাসীদের টিকা দেওয়া শেষ হলে আগামী সপ্তাহে বাকি প্রবাসীদের টিকার আওতায় আনার চিন্তা করছে সরকার। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। 2 মাসের মধ্যে দেওয়া হবে 3.5 লাখ শিক্ষার্থীকে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। করোনার কারণে 1.5 বছর ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। সরকারের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের টিকা দিয়ে খোলা হবে বিশ্ববিদ্যালয়। সে লক্ষ্যে শুরু হয়ে গেছে টিকা কার্যক্রম। এরই মধ্যে প্রথম ডোজ নিয়েছেন অনেকে। আমরা সবাই অনেকে টিকা দিয়ে আসতে পারছি। নেক্সট 1 মাস পরে আমাদের সেকেন্ড ডোজের তারিখটাও আমাদের দিয়ে দিয়েছে। সেকেন্ড ডোজ দিয়ে আমরা সবাই আশা করি যে খুব দ্রুত আমাদের ক্লাস শুরু করতে পারবো। প্রায়োরিটি দিয়ে হচ্ছে শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত খুলে দেওয়া উচিত। সুরক্ষা অ্যাপের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিবন্ধন করা হচ্ছে। শিক্ষার্থীরা নিজ নিজ জেলা থেকে টিকা দিতে পারবেন। আমাদের দায়িত্ববোধ থেকে আমরা বলছি, আমাদের যদি কোথাও কোনো ব্যর্থ ঘটে আমরা সে ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা নিয়েই আমরা সামনের দিকে প্রসিড হব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে প্রথমে 1,30,000 আবাসিক শিক্ষার্থীকে টিকা দেয়া হচ্ছে। এরপর অনাবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। তারপর খোলা হবে বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ টিকা দিয়েই তারপর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, এবং তাতে খুব একটা সময় লাগবে বলে মনে হয় না। জাতীয় উন্মুক্ত ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাদে 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 3.5 লাখ। ইউজিসি বলছে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। আর পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ হলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে রোগীর চাপ। করোনা চিকিৎসায় নির্ধারিত 16 হাসপাতালের 8টিতেই খালি নেই আইসিইউ শয্যা। আগের চেয়ে বেড়েছে সাধারণ শয্যার চাহিদাও। তবে রাজধানীর হাসপাতালগুলোতে হাজারখানেক শয্যা খালি থাকলেও সঠিক তথ্য না জানায় ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন জেলা থেকে আসা রোগী এবং তাদের স্বজনরা। 58 বছর বয়সী এই নারী 7 দিন ধরে ভুগছেন জ্বর, মাথা ব্যথা ও শ্বাসকষ্টে। সোমবার করোনা টেস্ট পজিটিভ আসায় মঙ্গলবার চাঁদপুর থেকে তাকে আনা হয় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে। একটু শ্বাসকষ্ট ছিল, পরে হচ্ছে এমনি নর্মালি ওষুধ খাইতেছিল গ্রামে চাঁদপুরে,
তো হচ্ছে এই গত 2-3 ধরে হচ্ছে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে আর এছাড়া ডাক্তার দেখাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি এবং অ্যাম্বুলেন্সে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন কেউ কেউ। করোনা সাসপেক্ট নিয়ে আসছি, ওনার হাত পাটে এসে আসছে, আমি যে খাবার চেয়ে নিয়ে এসে খাওয়াইছি, এখন পর্যন্ত কোনো অ্যাটেন্ডেন্স এসে রিসিভও করেনি, ডাক্তারও আসেনি। কোভিড-19 হলে আমরা 500-1000 টাকা ভাড়া করতে হয়, কারণ অক্সিজেন ডাবল লাগে। কোন হাসপাতালে কত সিট খালি তা না জানাই ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা রোগী ও তাদের স্বজনরা। তাই সবার কাছে হাসপাতালের সঠিক তথ্য যাতে পৌঁছায় সেই ব্যবস্থা করার দাবি বিশ্লেষকদের। স্বাস্থ্য অধিদপ্তরের 5 জুলাইয়ের তথ্য অনুযায়ী রাজধানীতে করোনার জন্য নির্ধারিত 16টি সরকারি হাসপাতালে ৩,৮০৭টি সাধারণ শয্যার মধ্যে ফাঁকা আছে 1,৭৪৫টি, আর 384টি আইসিইউ শয্যার মধ্যে খালি 103টি। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে 85টি আইসিইউ শয্যা ফাঁকা থাকলেও বাকি 15টি হাসপাতালই ভুগছে আইসিইউ সংকটে। মানুষ যদি এই হারে আক্রান্ত হতে থাকে তাদেরকে চিকিৎসা দেওয়াটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, কারণ আমাদের জনবল থাকলেও আমাদের পর্যাপ্ত আইসিইউ বেড, পর্যাপ্ত বিছানা বা আলাদা রাখা আইসোলেশন, অক্সিজেন সরবরাহ করা আসলেই কঠিন হয়ে যাবে। যদি আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করে এবং জনসাধারণও যদি এই লকডাউন মেনে চলে, তাহলে সামনের সপ্তাহের দিকে আমরা একটি সুফল আশা করতে পারি। করোনা সংক্রমণ বাড়তে থাকলে হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের 6ষ্ঠ দিনেও সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় যানবাহন এবং মানুষের বাড়তি উপস্থিতি। অনেকে নানা অজুহাতে বের হলেও জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। এদিকে বিনা কারণে বের হওয়ায় আজ 467 জনকে গ্রেপ্তার ও 1087 গাড়িকে 25 লাখ টাকা জরিমানা করেছে পুলিশ। কঠোর লকডাউনের 6ষ্ঠ দিন, রাজধানীর বিজয় সরণি এলাকা। সকাল থেকেই পুলিশের কড়াকড়ি অবস্থান। এরপরও বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হয় মানুষ। অফিস খোলা থাকায় বাধ্য হয়ে বের হতে হচ্ছে বলেও জানান কেউ কেউ। আমি যাচ্ছি এই কারণেই যে আমার অফিস অফিসিয়াল ভাবে তো থাকতে হবে অফিসে। অফিস খোলা রাখতে এখন ম্যানেজমেন্ট বলতে পারবে, একদিন না গেলে তো অফিসে হয়ে যাবে আর কি, যে কারণে অফিসে যাওয়া আর কি। পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করি তো, এটাকে ওনার লাইসেন্স না, ড্রাইভিং লাইসেন্স আমি মানিকগঞ্জ থেকে আসছে কিনতে, ওনাকে ওই পাশে দিয়ে আসছে আর কি। সব বন্ধ ভেঙে ভেঙে এসেছি, রাস্তায় অনেক জায়গায় দেখছি যে আসতে পারতেছি না, হাইটে আসছে অনেক রাস্তাতে। লকডাউন বাস্তবায়নে পুলিশ বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে সেনাবাহিনী। অযথা বের হলেই নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। এখানে আমরা চেক করছি যে কারা অনুমতি প্রাপ্ত এবং যারা অনুমতি প্রাপ্ত তাদেরকে ছেড়ে দিচ্ছি, এবং যারা বিনা কারণে বাইরে আসছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি যে কেন তিনি বাইরে আসছেন, এবং তারা যদি সদুত্তর দিতে না পারেন তখন আমরা তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছি। বিনা কারণে বের হলে গ্রেপ্তারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও জরিমানা করা হচ্ছে। সরকারের যে নির্দেশনা আছে এটা যারা ওভারলুক করবেন এবং আননেসেসারি বের হবেন, আমি কিন্তু তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছি, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু জরিমানা না, তাদের কিন্তু আটক এবং কিন্তু কারাদণ্ডের মতো ব্যবস্থা আমরা অলরেডি গ্রহণ করেছি এবং আরও কিন্তু ব্যাপকভাবে প্রয়োগ করা হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনেও সুফল মিলবে না। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যেই দেশে বাড়ছে ডেঙ্গু রোগী। জুলাইয়ের প্রথম 6 দিনেই জুন মাসের চেয়ে রোগী বেড়েছে প্রায় 3 গুণ। এবছর ডেঙ্গু পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটির 2 নম্বর অঞ্চলের 12টি ওয়ার্ড এখন ডেঙ্গুর হটস্পট। পল্টনের এক বাড়িতে ঢুকতেই চোখে পড়ল পাত্রে জমে থাকা পানি, আর তাতে জন্মেছে এডিসের লার্ভা। পরিস্থিতি আরও ভয়াবহ পাশের একটি নির্মাণাধীন ভবনে। নির্মাণ সামগ্রী পরিষ্কার না করায় সেখানেও জন্মেছে লার্ভা। মঙ্গলবার থেকে 14 দিনের অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খিলগাঁও, পাশাবো, মুগদা, পুরান ঢাকায় লার্ভা মিলছে বেশি। লার্ভা পেলেই করা হচ্ছে জরিমানা। 5,000 টাকা জরিমানা করেছে মশার জন্য, ডেঙ্গু মশার জন্য পাইছে। পানি জমা আমাদের কোনো লাইন নাই। এখানে সচেতন হওয়া উচিত। আমরা যারা আছি বাসা অথবা আমরা যারা সাধারণ মানুষ, প্রত্যেকে নিজেদের বাসায় যদি পরিষ্কার করে রাখি অবশ্যই ডেঙ্গু থেকে এড়িয়ে যাওয়া যাবে।
মশা নিয়ন্ত্রণে ভবন মালিকদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন মেয়র শেখ ফজলে নুর তাপস। আপনারা স্মার্ট পর্যায়ে এখন থেকে নেমে যান এবং প্রত্যেক দিনই যেন সকাল 9টা থেকেই যেন এই কার্যক্রম চালু হয় সেটা আপনারা নিবিড়ভাবে তদারকি করবেন এবং আমরা ইনশাআল্লাহ এই বছরও আমরা আমাদের ঢাকাবাসীকে ডেঙ্গু মুক্ত রাখতে পারবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ঢাকা উত্তরে মশা বেশি আর দক্ষিণে ডেঙ্গু রোগী। এবছর ডেঙ্গু পরিস্থিতি অবনতির শঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। কানাচে পড়ে থাকা যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে এডিস মশা জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি করেছে এবং পর্যাপ্ত পরিমাণে এডিস মশার জন্ম হয়েছে। তাই জরুরি ভিত্তিতে এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসী এবং সিটি কর্পোরেশনের উদ্যোগী হওয়া প্রয়োজন। জরিমানার পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। জনসচেতনতা বৃদ্ধি করা পাশাপাশি আপনার আমাদের যে কার্যক্রম লার্ভিসাইডিং, তারপরে মোবাইল কোর্ট, তারপরে সঠিক জায়গায় সঠিক মাত্রায় সঠিক নিয়মে আপনার ওষুধ প্রয়োগ, এই কাজগুলো আমরা করছি। জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ছিল 392 জন, আর জুলাইয়ের 6 দিনে আক্রান্ত 144 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচারে সাজা বা ফাঁসি দিলেই সমাজকে অপরাধ মুক্ত করা যায় না। সকালে সন্তান হত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এক ব্যক্তির আপিলের শুনানিতে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। পরে আদালত আসামি জসিমকে সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেন, যা সে এরই মধ্যে ভোগ করেছে। অন্য কোনো মামলা না থাকলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 4 বছর বয়সী সন্তানকে হত্যার দায়ে 2008 সালে বরিশালের মেহেন্দিগঞ্জের মোহাম্মদ জসিম রারিকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। পরে হাইকোর্টেও বহাল থাকে সে রায়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে সকালে প্রধান বিচারপতি ভারতের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করেন। বলেন, ভারতের ল অ্যান্ড অর্ডারের তুলনায় দেশের পরিস্থিতি খারাপ না। ভারতে 2019 সালে 121টি মৃত্যুদণ্ড দেওয়া হয় আর বাংলাদেশে দেওয়া হয় 327টি। তিনি আরও বলেন, স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি, যাবজ্জীবন দেওয়া হচ্ছে, তারপরও কমছে না অপরাধ। ভারতের ফাঁসির সংখ্যা তুলনা করে বাংলাদেশ থেকে কম, যদি জনসংখ্যা ভারত আমাদের থেকে 8 থেকে 9 গুণ বেশি, কিন্তু ফাঁসির সংখ্যা কিন্তু আমাদের ভারতের চেয়ে কিন্তু কম না। সমগ্র ইন্ডিয়া থেকে বাংলাদেশ ফাঁসি কম না। উনি হয়তো বলতে চেয়েছেন যে 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 ক্যাপিটাল সেন্টেন্স দিলেই যে আপনার অপরাধের সংখ্যা কমবে, তা বোধহয় সব ক্ষেত্রে বোধহয় ঠিক না। কোভিড পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে ময়মনসিংহে লকডাউন পরিস্থিতিতে সেনা টহল কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি বলেন, দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। এ সময় কর্তব্যরত সেনা সদস্যদের কাছে লকডাউন পরিস্থিতির খোঁজ খবর নেন। পরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুজিববর্ষে ভূমিহীনদের ঘর নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রশাসনের 5 কর্মকর্তাকে ওএসডি করেছে সরকার। আশ্রয়ণ প্রকল্পের অধীনে এই কর্মযজ্ঞে 22 জেলার 36 উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে ঘর নির্মাণের নীতিমালা মানা হয়নি, বছর না ঘুরতেও কোথাও মাটি সরে গেছে, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেয়াল ধসে পড়েছে, ঘর নির্মাণের মালামালও ছিল নিম্নমানের। অন্যদিকে ভূমির মালিকরাও পেয়েছেন ঘর। অভিযুক্ত কর্মকর্তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লিয়াকত আলী শেখ, সিরাজগঞ্জের কাজীপুরের সাবেক ইউএনও শফিকুল ইসলাম, বরগুনার আমতলীর ইউএনও আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ সদরের এসিল্যান্ড শেখ মেজবাউল সাবেরিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস বলেন, প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্পটি বাস্তবায়নে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। আশ্রয়ণ 2 প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন বলেন, তদন্তে দোষ প্রমাণ হলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। কিছু কিছু জায়গায় কিন্তু দেখা গেছে কি মনোযোগের অভাব ছিল। মনোযোগের যেখানে অভাব আছে বা আপনার শৈথিল্য যেখানে দেখিয়েছে, সেখানে কিন্তু আমরা শৈথিল্য দেখাচ্ছি না। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। এমনকি জেলা পর্যায়েও যারা জেলা প্রশাসকরা ঠিকমতো মনোযোগ দেয় না, তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। প্রয়োজন বোধে সেই জেলা প্রশাসককে আমরা প্রত্যাহার করব। প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করিয়েছি এবং এই তদন্তের আলোকে যারা দায়ী হবেন
তাদের আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যথাবিহিত বিভাগীয় ব্যবস্থার সম্মুখীন হতে হবে। যে কর্মকর্তা বা কর্মচারীর অভিযোগ যার যত গুরুতর হবে শাস্তি গুরুতর হবে। সংসদে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2001 পাশ হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পীরা। দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে তার সরকারি বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাপত্র হস্তান্তর করে চলচ্চিত্র শিল্পী সমিতি। এই সময় তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সারা দেশে স্বল্প সুদে সিনেমা হল নির্মাণ এবং সংস্কারে 1000 কোটি টাকার তহবিল বরাদ্দ দিয়েছে সরকার। গেল শনিবার জাতীয় সংসদে আইনটি পাশ হয়। এই সময় তথ্যমন্ত্রী বলেন, সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব রটানোর চেষ্টা করছে। সিনেমা হলের জন্য 1000 কোটি টাকার একটি তহবিল গঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম সহ বিভাগীয় শহরগুলোতে 5% সুদে এবং ঢাকা, চট্টগ্রাম সহ বিভাগীয় শহরগুলোর বাইরে 4% সুদে তারা লোন পাবে। মাননীয় প্রধানমন্ত্রী আসলে সবসময় চলচ্চিত্র শিল্পী, সমগ্র দেশের সমস্ত শিল্পীদের জন্য অত্যন্ত উদার প্রাণ, উদার হস্ত। তার কাছে দরখাস্ত না করলেও নজরে আসলে তিনি সাহায্যের হাত প্রসারিত করেছেন। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা সহ প্রধান নদ নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বাড়ায় দেশের মধ্যাঞ্চলের মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জেও বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কুড়িগ্রামে তিস্তা ও ধরলার পানি সামান্য কমলেও বেড়েছে দুধকুমার ও ব্রহ্মপুত্রে। এতে জেলা সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারি, রাজারহাট সহ কয়েকটি উপজেলা 70টি চরের নিচু এলাকায় পানিবন্দী প্রায় 12,000 মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় অনেকে আশ্রয় নিয়েছে রাস্তা ও বাঁধের ওপর। ডুবে গেছে ফসলের ক্ষেত ও রাস্তাঘাট, বেড়েছে নদী ভাঙনও। সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ায় বিভিন্ন সড়ক এখনো পানি নিচে। ভারী বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে শেরপুর সদরে পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ বেড়েছে ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবর্দী ও নকলা উপজেলার প্লাবিত এলাকায়। ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেকাংশেই বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। 50 সেন্টিমিটার থেকে 1 মিটারের মধ্যে অবস্থান করছে। এখনও পানি বিপদসীমা কোথাও অতিক্রম করে নাই, তবে সতর্ক সীমার মধ্যে রয়েছে এবং ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকার নিম্নাঞ্চল এবং চলাচলগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে। গতবারের চেয়ে 6 ভাগ বাড়িয়ে চলতি অর্থবছর সেবা ও পণ্য রপ্তানি করে $5,100 কোটি আয় করতে চায় সরকার, যেখানে পণ্য রপ্তানি থেকে আসবে $4,300 কোটি। এদিকে করোনা মহামারীর মধ্যেও বিদায়ী অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে 15% বেশি, আর মোট আয়ের 81% এসেছে তৈরি পোশাক খাত থেকে। করোনা মহামারীর মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি খাত। 2020-21 অর্থ বছরে রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে 15.1%। ইপিবির সবশেষ পরিসংখ্যান বলছে, বিদায়ী অর্থ বছরে মোট $3,875 কোটি পণ্য রপ্তানি হয়েছে। এর আগের অর্থ বছরে যার পরিমাণ ছিল $3,367 কোটি। যদিও এবারের সামগ্রিক লক্ষ্যমাত্রার চেয়ে 5.5% পিছিয়ে আছে। গেলবার শুধু পোশাক খাতে রপ্তানি আয় এসেছে $3,145 কোটি $67 লাখ। এছাড়া পাট ও পাট পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক ও কৃষি খাতে রপ্তানি আয় ইতিবাচক ধারায় ফিরেছে। মঙ্গলবার চলতি অর্থ বছরের জন্য মোট $5,100 কোটি রপ্তানি আয়ের লক্ষ্য ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, যার 84% আসবে পণ্য রপ্তানির মাধ্যমে, বাকিটা আসবে সেবা খাত থেকে। সরকারের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা চেষ্টা করব দিতে, কিন্তু এই করোনার কালেও যে সাহসিকতার পরিচয় আপনারা দিয়েছেন, আজ তারই ধারাবাহিকতা রক্ষা করবেন, তাতে করে আমরা যে আজকে $51 বিলিয়ন যে টার্গেট ফিক্স আপ করলাম সেটা সম্ভব হবে। এবারে মোট রপ্তানির 69% আসবে তৈরি পোশাক খাত থেকে। এই লক্ষ্য অর্জনে রপ্তানিতে বন্দরের বিভিন্ন প্রক্রিয়ায় গতি আনার দাবি ব্যবসায়ীদের। এইচএস কোড অথবা কাপড় টেস্টিং এ পাঠাবো অথবা কেমিক্যাল টেস্টিং এ পাঠাবো, এই বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে তারা বিভিন্নভাবে হয়রানি করছে। ইতিমধ্যেই যে পরিমাণ অর্ডার আমাদের হাতে আসছে, ইনকোয়ারি আসছে, যদিও অনেক ক্ষেত্রে আমরা নিতে পারছি না প্রাইসের কারণে, প্রাইস আমরা মিট করতে পারছি না, কিন্তু প্রচুর অর্ডার কিন্তু আমাদের কাছে আসছে। চলতি অর্থ বছর পাট ও পাটজাত পণ্য থেকে $143 কোটি, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে $53 কোটি $10 লাখ রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার।
কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। কাল শুরু হারারে টেস্ট, অনিশ্চিত তামিম, দলীয় পারফরমেন্স চান মুমিনুল, উইলিয়ামস আরভিনকে ছাড়াই নামবে জিম্বাবুয়ে। ইউরোর প্রথম সেমিতে রাতে স্পেন ইতালি মুখোমুখি, কোপা আমেরিকার ফাইনালের পথে, সকালে আর্জেন্টিনার সামনে কলম্বিয়া। আট বছর পর জিম্বাবুয়ের কন্ডিশনে ভালো করার চ্যালেঞ্জ। ওপেনার তামিমকে একাদশে পাওয়া যাবে না অনেকটাই নিশ্চিত, যদিও সাকিবের ফেরা দলের ভারসাম্য বাড়াচ্ছে। অন্যদিকে ঘরের মাঠে টেস্টে 7 বছরের জয় খরা কাটাতে মরিয়া জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে খেলাটি শুরু হবে কাল বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। দীর্ঘ 8 বছরে বদলেছে দুই দলের প্রেক্ষাপট। অনেক কিছু বদলালেও টেস্টের চিত্র থেকে গেছে একই রকম। সাদা পোশাকে কোনো দলই পায়ের নিচের মাটি শক্ত করতে পারেনি। বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে শক্ত কোনো প্রতিপক্ষ নয়, তাই বলে নির্ভর থাকার উপায় নেই, কারণ ম্যাচটা ওদের মাটিতে। আর ব্যাটিংয়ে ধৈর্যের অভাব, বোলিংয়ে লাইন লেন্থ ধরে রাখতে না পারা আর ক্যাচ মিস টেস্টে টাইগারদের নিয়মিত ঘটনা। এবার এসব থেকে বের হতে চায় বাংলাদেশ। আসার পরে অলমোস্ট এক সপ্তাহ আপনার লাল বলে প্র্যাকটিস শুরু করছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে 4 ডে সবাই খুব ভালো ব্যাটিং করেছে, বোলিং করেছে, তো সবাই খুব ভালো ইনভলভ ছিল। আমার কাছে মনে হয়েছিল যে ওইটা ওইরকম আমার কাছে মনে হয় এখন আর নেই। তো আমার কাছে মনে হয় পুরোপুরি সবাই খুব ভালো একটা প্রিপারেশনের মধ্যে আছে। ইনজুরিতে পড়া তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথা বলা হলেও হারারেতে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তবে মুশফিককে নিয়ে শঙ্কা কেটে গেছে, আর দলের ভারসাম্য বাড়াচ্ছে সাকিবের ফেরা। আমার কাছে মনে হয় যে দেখেন ওনার যে ইনজুরি কনসার্ন, এই কারণে আমাদের ওয়েট করা লাগছে, বুঝছেন, এইটাই, আর কোনো কিছুই না। তামিম ভাই বাংলাদেশ টিমে কত ইম্পর্টেন্ট প্লেয়ার, বিশেষ করে আমার জন্য উনি খুব একটা ভাইটাল প্লেয়ার। এই কারণে আমার জিনিসটা একটু সময় নিয়ে একটু দেখতে হবে, এই কারণে আমি ওয়েট করছি। ঘরের মাঠে জিম্বাবুয়ে সবশেষ জয় পেয়েছে 7 বছর আগে পাকিস্তানের বিপক্ষে। এরপর একটা করে বছর গেছে সিরিজও। এবারও কাজটা কঠিন হয়েছে শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন না থাকায়। করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় শেষ মুহূর্তে ছিটকে গেছেন এ দুজন। দুই অভিজ্ঞকে হারানো দলের জন্য ধাক্কা, তবে অন্যদের জন্য সুযোগ। নতুন প্রতিভাবান ক্রিকেটার দলে আছে, দল হয়ে খেলতে পারলে ফল আসবে। হারারের উইকেটে পেসারদের রাজত্ব চলে, সে কথা মাথায় রেখে 3 পেসারের সাথে 2 স্পিনার নিয়ে নামতে পারে বাংলাদেশ। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রুপ পর্ব রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়নশিপ। জমজমাট লড়াইয়ের জন্য প্রস্তুত ইতালি ও স্পেন। দুই দলের পরিসংখ্যানে স্পেন এগিয়ে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স ইতালির পক্ষে কথা বলছে। ওয়েম্বলিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। উত্তেজনায় ঠাসা ইউরো চ্যাম্পিয়নশিপ সময়ের সাথে হয়ে উঠেছে আরো আকর্ষণীয়। ম্যাচের সঙ্গে দল কমেছে, কিন্তু বেড়েছে উত্তেজনা। এবার সেমিফাইনালে আলো কারবে ইতালি স্পেন দ্বৈরথ। চলতি ইউরোতে দুরন্ত ছন্দে ইতালি, এখন পর্যন্ত ম্যাচ হারানি আজ্জুরিরা। সব মিলিয়ে টানা 32 ম্যাচে অপরাজিত রবের্তো মানচিনির দল। গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ইতালি। ইনজুরিতে ছিটকে গেছেন উইংব্যাক স্পিনাজোলা, তবে মিডফিল্ডার ভেরাত্তি পুরো ফিট। ফ্রন্টলাইনে কিয়েসা, ইমোবিল, ইনসিনিয়েদের বলের যোগান দিতে প্রস্তুত পিএসজি তারকা। সাম্প্রতি সময়ে আমরা স্পেনের চেয়ে ভালো খেলছি, তবে ম্যাচটা যখন ইউরোর সেমিফাইনাল তখন কেউই ফেভারিট নয়, যে কোনো কিছুই হতে পারে। আমরা কেবল আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। হেড টু হেডে এগিয়ে স্পেন, মুখোমুখি 33 দেখায় 12 ম্যাচে জয় পেয়েছে তারা, যেখানে ইতালির সাফল্য 9 ম্যাচে। সবশেষ 14 ম্যাচে মাত্র 2টিতে হেরেছে স্পেন। ইনজুরি সমস্যা আছে এনরিকের দলে। পুরো ফিট না হওয়ায় শুরুর একাদশে থাকছেন না পাবলো সারাবিয়া। তার জায়গায় দানি অলমোকে খেলানোর পরিকল্পনা স্প্যানিশ কোচের। বল পজিশনে আমরা এই আসরের সেরা। চেষ্টা থাকবে ইতালির ওপর চাপ তৈরি করা। আগের ম্যাচের মতোই আধিপত্য ধরে রেখে খেলতে চাই। আমার ছেলেরা আত্মবিশ্বাসী। বুধবার ইংল্যান্ড ডেনমার্ক ম্যাচ থেকে ঠিক হবে ইতালি কিংবা স্পেনের প্রতিপক্ষ। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কোপা আমেরিকায় ব্রাজিল আর্জেন্টিনার লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। ব্রাজিল ফাইনালে উঠে গেছে, এবার আর্জেন্টিনার পালা। সে পথে বাধা কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালটি শুরু হবে কাল সকাল 7টায়। আর্জেন্টিনার স্বপ্ন সারথি তিনি। নিজে সেরাদের সেরা হয়েছেন, কিন্তু সতীর্থদের যোগ্য সমর্থনের অভাবে দলের জন্য ট্রফি জেতা হয়নি। এবারও তাকে ঘিরে আকাশী নীলের স্বপ্নযাত্রা। আসলে আর্জেন্টিনার করা 10 গোলের 8টায় সরাসরি সম্পৃক্ত মেসি। নিজে 4 গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 1 হালি। 5 ম্যাচের 4টাতে তিনিই সেরা খেলোয়াড়। কলম্বিয়া বাধা পেরিয়ে মারাকানার মেগা ফাইনালে চোখ। দু দলের 40 মুখোমুখিতে 23 জয় আর্জেন্টিনার। কলম্বিয়ার সাফল্য 9 বার। ড্র হয়েছে বাকি 8 ম্যাচ। সবশেষ লড়াই শেষ হয়েছিল 2-2 সমতায়। দলের সেরা অস্ত্রের দুরন্ত ফর্ম কোচ স্ক্যালোনিকে নির্ভর রাখছে। 4-3-3 ছকে মার্তিনেজ, ডি মারিয়া, গঞ্জালেসের সাথে আগুয়েরো ফ্রন্ট লাইনে অপশন। সেখান থেকে দুজন হবেন মেসির সঙ্গী। প্রথম লক্ষ্য ছিল টুর্নামেন্টের 6টি ম্যাচ খেলা। এখন ফাইনালে গিয়ে 7ম ম্যাচও খেলতে চাই। ছেলেরা জয়ের জন্য মুখিয়ে আছে। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। কলম্বিয়া কষ্টে এসেছে শেষ 4-এ। দলের মধ্যে সেই চমক নেই। ফরওয়ার্ডে ঘাটতি স্পষ্ট। মুরিয়েল জাপাতা নিজেদের প্রমাণে ব্যর্থ। এ ম্যাচে তাই বোরার সুযোগ হতে পারে। হারজিত নিয়ে না ভেবে নিজেদের খেলাটা খেলবো। আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ। মেসি কতটা মেধাবী ফুটবলার আমরা জানি। ওদের আক্রমণ রুখে দিতে ছেলেরা প্রত্যয়ী। সেক্ষেত্রে কাউন্টার অ্যাটাক কাজে লাগাতে হবে। 28 বছরের আক্ষেপ ঘুচিয়ে একটা ট্রফি জিততে একজন মেসি তো আর্জেন্টিনার কাণ্ডারি। ভয় একটাই, আবারও তীরে এসে তরি না ডোবে। কলম্বিয়ার বাধা পেরোলেই হবে ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো ফাইনাল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে লুকাস পাকুইতার একমাত্র গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। প্রথম সেমিতে দুর্দান্ত লড়েও সেলেসাওদের আটকাতে ব্যর্থ পেরু। রিও ডে জেনেরিওর নিলটন সান্তোস স্টেডিয়ামে শুরু থেকেই ব্রাজিলের দাপট। একের পর এক আক্রমণ করতে থাকে নেইমার, রিচার্লিসনরা। ম্যাচের 19 মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগও তৈরি হয়, কিন্তু পেরু গোলরক্ষক অসাধারণ নৈপুণ্যে নেইমারের শট ঠেকিয়ে দেন। 35 মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। নেইমারের অ্যাসিস্টে স্কোর করেন লুকাস পাকুইতা। কোয়ার্টার ফাইনালেও পাকুইতার গোলেই জিতেছিল ব্রাজিল। গ্রুপ পর্বে পেরুকে 4 গোল দিলেও সেমিতে লড়াইটা সহজ হয়নি সেলেসাওদের জন্য। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। দুর্গম পাহাড়ের কঠিন জীবনকে অনেকটাই সহজ করে দিচ্ছে বিদ্যুতের ঝলকানি। আলো পৌঁছে যাচ্ছে পাহাড়ের বাঁকে বাঁকে। গত 12 বছরে দেশের 3 পার্বত্য জেলায় বিদ্যুতের ব্যাপক উন্নয়নে পাল্টে গেছে সামগ্রিক চিত্র। 2009 সালে খাগড়াছড়িতে 20,000 পরিবার ছিল বিদ্যুতের আওতায়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে 72,000-এ। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। ই কমার্স খাতে প্রতারণা প্রমাণ হলে ব্যবসায়িক লাইসেন্স বাতিল সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এছাড়া যারা আগে ভোক্তার সাথে প্রতারণা করেছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠকে এসব কথা জানান তিনি। বৈঠকে মন্ত্রী বলেন, ই কমার্স খাত পরিচালনায় নীতিমালায় নতুন কিছু সংযোজন করা হবে। চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী শহর এলাকায় অনলাইনে পণ্যের মূল্য পরিশোধের সর্বোচ্চ 5 দিন এবং গ্রামে সর্বোচ্চ 10 দিনের মধ্যে পণ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অগ্রিম টাকা নেওয়া হলে ক্রেতা পণ্য হাতে না পাওয়া পর্যন্ত সে টাকা ব্যাংক, মোবাইল ব্যাংক বা বিভিন্ন বৈধ আর্থিক প্রতিষ্ঠানের কাছে থাকবে। ডিজিটাল মার্কেটিংয়ে ক্রেতা আকৃষ্ট করতে অস্বাভাবিক কোনো অফার দেওয়া যাবে না। বৈঠকে অনলাইন ব্যবসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অভিযোগ জানানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা।
আমরা অ্যাকচুয়ালি সুশৃঙ্খল করতে চাই, যে যাতে করে তারাও যেন টিকে থাকতে পারে এবং তাদের গ্রোথটাও যেন আমরা সবাই সাহায্য করতে পারি। আর যারা একটা কথা বারবার আসছে, যারা পুরনো যারা এরকম করেছে, সেটাও কিন্তু আইনের মাধ্যমে আওতায় আনার কথা হয়েছে। সেটা আমরা দেখব এবং আমাদের যেখানে যেখানে আমাদের ঢোকার দরকার সেখানে আমরা ঢুকে এই ব্যাপারটা ফলো আপ করবো। চলমান লকডাউনে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের লেনদেনের সময় 1 ঘন্টা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। 8 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত চলবে লেনদেন। মঙ্গলবার নতুন সময়সূচি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় লেনদেনের জন্য আরও 1 ঘন্টা বাড়িয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শাখাগুলো 4টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে 9 ও 10 জুলাই সাপ্তাহিক ছুটি এবং 11 জুলাই লকডাউনের কারণে বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গতবারের মতো এবারও কোরবানির পশু পরিবহনে 17, 18 ও 19 জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সবকিছু চূড়ান্ত করা হবে। গত 30 জুন এই সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সর্দার শাহাদাত আলী জানান, প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। তিনি জানান, রাজধানীতে এখনও কতটি হাট বসবে তা ঠিক হয়নি। তাছাড়া সীমান্তবর্তী এলাকার করোনা পরিস্থিতি খুবই খারাপ। ওই এলাকার ব্যবসায়ীরা কিভাবে রাজধানীতে আসবেন তারও সিদ্ধান্ত হয়নি। সর্দার শাহাদাত আলী জানান, চাহিদার ভিত্তিতে এই ট্রেনের সংখ্যা কম বেশি হতে পারে। উত্তরবঙ্গ ও জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে বিশেষ ট্রেন চলবে। একটি ট্রেনে 400টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। একটি পশু ঢাকায় আনতে খরচ হবে 500 টাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও আটক হয়েছে আমদানি নিষিদ্ধ 18টি ব্রাহ্মা জাতের গরুর চালান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চার্টার প্লেনে চোরাচালান করে এসব গরু আনার চেষ্টা করেছে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক এগ্রো। আমদানির অনুমতি না থাকার কথা স্বীকারও করেছেন আমদানিকারক ইমরান হোসেন। গরুগুলো রাখা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন সাভার ডেইরি ফার্মে। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ কার্গো বিমান, যাতে ছিল শুধু বিশেষ ধরনের 18টি গরু। গরু খালাস করার জন্য কোনো C&F এজেন্টকে না পেয়ে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষকে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর তৎপর হন কাস্টমস কর্মকর্তারা, উদ্ধার করেন নথিপত্র। এতে দেখা যায় আমদানিকারক মোহাম্মদপুরের সাদেক এগ্রো। মালিকের দাবি, করোনার কারণে আমদানির অনুমতিপত্র জোগাড় করতে পারেননি। আমদানি মূল্য দেখানো হয়েছে 34 লাখ টাকা। আমরা আমদানির জন্য অনুমোদনের জন্য আরো 6-7 মাস আগে মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করছি। তো ওই অনুমোদনটা প্রক্রিয়াধীন। এর মধ্যে আমাদের যে সাপ্লায়ার, ওর টাইম ওভার হয়ে গেছে দেখে ও তাড়াহুড়া করে জিনিসগুলো শিপমেন্ট করে দিচ্ছে। এর জন্য আর কি আমরা একটু বিড়ম্বনায় করছি। রাতেই মারা যায় একটি গরু, বাকিগুলোকে প্রাণী সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করেন কাস্টমস কর্মকর্তারা। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান, আমদানি নিষিদ্ধ এসব পশু চোরাচালানের মাধ্যমে আনার চেষ্টা করা হয়েছে। এগুলো জব্দ করা হবে বলেও জানান তিনি। দেশে গরুর উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেজন্য এসব পশু আমদানির অনুমোদন দেয় না সরকার। কিছু স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের ব্যক্তির স্বার্থে এগুলো আমদানি করার চেষ্টা করে। আমরা এগুলো প্রতিহত করার চেষ্টা করছি। আমাদের কিছুদিন আগে একটা NTRC মিটিং হয়েছে, যেগুলো আমদানি রপ্তানি নীতিমালা দেখে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো এই ধরনের পশু আমদানির অনুমোদন দেওয়া হবে না। কাস্টমস কর্মকর্তাদের ধারণা, কম মূল্য দেখিয়ে অর্থ চোরাচালান করে এসব গরু আমদানি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হবে বলেও জানান তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের বিধিনিষেধের মধ্যে ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা ক্লাব। মঙ্গলবার বিকেলে ঢাকা ক্লাব প্রাঙ্গণে 500 প্যাকেট খাবার বিতরণ করতে দেওয়া হয় ভালো কাজের হোটেল নামের একটি সংগঠনের কাছে। করোনায় সুবিধাবঞ্চিতদের পাশে থেকে সংকট উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল। খাবার বিতরণ অনুষ্ঠানে ছিলেন ক্লাব পরিচালনা কমিটির সদস্য আহমেদ আশকারি, তানভীর আহমেদ মিকি, উপদেষ্টা শ্যামল দত্ত সহ আরও অনেকে। পরে কমলাপুর সহ আশপাশের এলাকার দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। আমি অ্যাকচুয়ালি আপনার ব্যাগটা তুলে দিয়েছি এই
এই কোভিডের যে পরিস্থিতি আমরা এখনো জানি না এটা কবে এর থেকে আমরা পরিত্রাণ পাবো, তবে আমাদের যে সদিচ্ছা বা আমাদের যে উদ্যোগ এবং আপনাদের মাধ্যমে সহযোগিতা যদি আমরা পাই, এটা আমাদের অব্যাহত থাকবে। সংগঠিত প্রতিষ্ঠান যারা আছে তাদের মাধ্যমে আমাদের এই হতদরিদ্র মানুষের কাছে আমাদের এই শুভেচ্ছা, এই বিপদের দিনে এই শুভেচ্ছাটা আমরা পৌঁছে দেব। চট্টগ্রামের হালদা নদীতে মরে ভেসে উঠেছে একটি মৃত ডলফিন। সকালে চানখালি খাল থেকে ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়। 7.5 ফুট লম্বা ডলফিনটির ওজন 120 কেজি। এটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হালদা গবেষকদের ধারণা বার্ধক্যজনিত কারণে ডলফিনটির মৃত্যু হতে পারে। 2017 সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এটি নিয়ে হালদায় 29টি ডলফিন মারা গেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তথ্য মতে এটি লাল তালিকাভুক্ত অতি বিপন্ন মিঠাপানির ডলফিন। বর্তমান বিশ্বে এ প্রজাতির মাত্র 1100 ডলফিন রয়েছে। ভারতের মুম্বাইয়ে করোনা ভ্যাকসিনের নাম করে দেওয়া হয়েছে লবণ পানি। ভুয়া টিকাদান কেন্দ্র খুলে প্রায় 2500 মানুষের দেহে স্যালাইন পানি প্রয়োগ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ 14 জনকে। ভ্যাকসিনের নাম করে দেয়া হয়েছে লবণ পানি। ভারতের ভুয়া টিকাদান কেন্দ্র খুলে প্রায় 2500 মানুষের শরীরে স্যালাইন পানি প্রয়োগের অভিযোগ উঠেছে। গত জুনে পুরো ভারত জুড়ে টিকা কার্যক্রম শুরুর আগে এই ঘটনা ঘটে বলে সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় মোট 7টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে 14 জনকে। অভিযুক্তদের মধ্যে একজন নারীও রয়েছে। প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে টিকাদানের ফি হিসেবে 23 লাখেরও বেশি ভারতীয় রুপি আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এমন প্রতারণার ঘটনা ন্যাক্কারজনক বলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। এদিকে আসামে চিকিৎসকের ওপর রোগীর আত্মীয়ের হামলার সুষ্ঠু বিচার চায় ভারতের চিকিৎসক সমিতি। মহামারীর শুরু থেকে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগে ভারতে একাধিক চিকিৎসক আত্মীয়ের হামলার শিকার হয়েছেন। চিকিৎসকদের সুরক্ষায় সাংবিধানিক আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার চিকিৎসক। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 12 বছরে দেশের 3 পার্বত্য জেলায় বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়নের ফলে পাল্টে গেছে সামগ্রিক চিত্র। পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিপ্লবের সুফল পাচ্ছে এলাকাবাসী। ব্যবসা বাণিজ্য, শিক্ষাসহ জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে এসেছে দৃশ্যমান পরিবর্তন। পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রত্যন্ত ইউনিয়ন ভাইবনছড়ায় নবম শ্রেণীর শিক্ষার্থী বিনয় ত্রিপুরা যে রাতের বেলায় আলো ঝলমলে পরিবেশে পড়ছেন তা কয়েক বছর আগেও ছিল স্বপ্নের মতো। দুর্গম পার্বত্য এলাকার অন্ধকার দূর করতে প্রথমে আসে সোলার প্যানেল, তাও এখন অতীত। জাতীয় গ্রিড থেকে এখন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বিনয়ের ঘরে। ভাত রান্না করার ক্ষেত্রে এখন রাইস কুকার কিনছি, ওইরকম। তারপরে লাইট জ্বালিয়ে পড়ালেখা করতে পারছি। তারপর ফ্যান ট্যান চালিয়ে আরামে একটু পড়ার মন বসায়, এরকম আর কি। একই চিত্র ভাইবনছড়া ইউনিয়নের বেশিরভাগ ঘরে। দুর্গমে পাহাড়ে আবাস গড়তে প্রথমে এসেছিলেন প্রয়াত কারবারি মন্ত্রী কুমার ত্রিপুরা। বিদ্যুৎ পরিস্থিতির অতীত বর্তমান নিয়ে শোনা যাক তার সন্তান পূর্ণভূষণ ত্রিপুরা এবং স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে। প্রথম অবস্থায় আমরা এখানে তো ওই জ্বালানি কাঠে জ্বালিয়ে আমরা ভাত খেতে হতো আর কি। এই সরকারের একটা আন্তরিকতা থাকাতেই আমরা আজকে এই অন্ধকার থেকে আলু পেয়েছি আর কি। 30% আমরা এখানে বিদ্যুতায়ন ছিলাম না, কিন্তু বিগত 1 বছরে আমরা এটা প্রায় 70-80 ভাগ আমরা বিদ্যুতায়নের আওতায় এসেছি। 2009 সালের আগে 3 পার্বত্য জেলার বেশিরভাগ এলাকাই ছিল বিদ্যুৎবিহীন। 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িতে গ্রিড উপকেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ার পর কাজ শেষ হয় 2018 সালে। দুর্গম পার্বত্য এলাকার ভৌগোলিক প্রতিকূলতা পেছনে ফেলে বৈদ্যুতিক পোল স্থাপনের কাজ চলতে থাকে। এরই মাঝে চলতে থাকে সঞ্চালন ও সরবরাহ লাইন টানার কাজও। 132 কেভি গ্রিড চালু হয়, বিপ্লব ঘটে পার্বত্যাঞ্চলে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে কর্মযজ্ঞ চলছে তার ব্যাপকতা ভাইবনছড়া ইউনিয়নের মতো ছড়িয়ে পড়েছে খাগড়াছড়িতে। 2009 সালের আগে 20,000 পরিবার ছিল বিদ্যুতের আওতায়, এখন তা দাঁড়িয়েছে 72,000-এ। 55 ভাগ জনগণকে বিদ্যুৎ সহ দিতে সক্ষম হয়েছি।
বাকি অবশিষ্ট বিদ্যুৎ 45 ভাগ বিদ্যুৎ গ্রাহককে বিদ্যুৎ দেওয়ার জন্য আমাদের একটা প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে আছে। দুর্গম পাহাড়ের কঠিন জীবনকে অনেকটাই সহজ করে দিচ্ছে বিদ্যুতের ঝলকানি। আলো পৌঁছে যাচ্ছে পাহাড়ের বাঁকে বাঁকে। দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বুনট আরও মজবুত হচ্ছে পার্বত্য অঞ্চলে। আর একে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এ অঞ্চলের মানুষ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাজেক, রাঙামাটি। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।